হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএস সিসি 1 বা পাশে বা জেনারেলে তোমরা যারা পড়ছো, তোমাদের যে এমডিসি 1 বা সিসি 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস। এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঋগ বৈদিক যুগের সমাজ ও অর্থনীতি কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে এই সমাজ এবং অর্থনীতিতে কি কি পরিবর্তন আসে, এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা 2025 সালে এই হিস্ট্রি অনার্স বা পাশে বা জেনারেলে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের এই পেপারটি অর্থাৎ সিসি 1 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দেওয়া বাকি ছিল, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে, তাই এই প্রশ্নের উত্তর এখন আমরা আলোচনা করব। প্রশ্নটা একবার আমরা দেখে নিই, প্রশ্নটি সম্পর্কে একবার একটু আমরা বুঝে নিই। দেখো এখানে কি বলা হয়েছে, ইতিহাস অনার্স ও পাস ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি বা এমডিসি বা সিসি 1, ঋগ বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন। এখানে দুটো যুগের কথা বলা হয়েছে, একটা ঋগ বৈদিক যুগ, একটা পরবর্তী বৈদিক যুগ। দুটি যুগেরই সামাজিক এবং অর্থনৈতিক জীবন জানতে চেয়েছে। ঋগ বৈদিক যুগে কেমন ছিল আর পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন আসে। এখন এখানে বলার বিষয় এটাই যে দেখো, এর আগের একটি ভিডিওতে আমি কিন্তু এই ঋগ বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন কেমন ছিল তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর দিয়েছিলাম, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। যেহেতু এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি ঋগ বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন কেমন ছিল, তাই এই প্রসঙ্গটা এখন এই ক্লাসে আলোচনা করব না। এখন যেটা দেখবো সেটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন। বৈদিক যুগের উপরে 4টি প্রশ্ন, মানে 4টি টপিক পড়তে হয়। বৈদিক যুগ বলতে এই ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক এই দুটোকে একত্রে বলা হয় বৈদিক যুগ। বৈদিক যুগের সমাজ, রাষ্ট্রনীতি মানে রাজনীতি, অর্থনীতি এবং ধর্ম, এই 4টি বিষয়ের উপরে পড়তে হয়। যে কোনো 2টি বিষয় পরীক্ষায় আসে বড়তে। এছাড়া এই বৈদিক যুগের উপরে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় আর্য বিতর্ক, আর্য কারা, এটি। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র পরবর্তী বৈদিক যুগের এই অংশটা দেওয়া হয়নি, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবন কেমন ছিল সেই নিয়ে আজকের আলোচনা। তা দেখো, এই পরবর্তী বৈদিক যুগ নিয়ে আলোচনা করতে গেলে সবসময় ঋগ বৈদিক যুগের বিষয়টা চলে আসে, যে ঋগ বৈদিক যুগে এমনটা ছিল, পরবর্তী বৈদিক যুগে এমনটা হলো। এই ভাগটা কিভাবে হলো একটু সহজভাবে বলে দিই। বেদ রচনা করেছিল আর্যরা এবং বেদকে কেন্দ্র করে তাদের জীবন আবর্তিত হয়, তাই একে বলা হয় বৈদিক সভ্যতা বা বৈদিক যুগ। এখন এই বৈদিক সভ্যতার 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই 500 বছর ছিল ঋগ বৈদিক যুগ, কারণ এই সময় তারা ঋগ্বেদ রচনা করে সপ্তসিন্ধু অঞ্চলে, তাই এটা ঋগ বৈদিক যুগ। আর এর পরে অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই 500 বছরের ইতিহাসকে বলা হয় পরবর্তী বৈদিক যুগ। এবং এই সময় আর্যরা বেদের আর 3টি অংশ অর্থাৎ সাম, যজু, অথর্ব, এই 3টি বেদ রচনা করে পরবর্তী বৈদিক যুগে। তবে একটা জিনিস দেখলে বোঝা যায় যে ঋগ বৈদিক যুগের তুলনায় পরবর্তী বৈদিক যুগে আর্যদের জীবনের এই 4টি দিক অর্থাৎ সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন ও ধর্মীয় জীবন, এই 4টি জীবনে কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটে। ঋগ বৈদিক যুগে ছিল একরকম, পরবর্তী বৈদিক যুগে গিয়ে সেখানে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যায়। তা সেই পরিবর্তনগুলির ভিতর থেকে আমরা 2টি পরিবর্তন অর্থাৎ সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন আসে সেটা নিয়েই আজকে আমাদের এই ক্লাসে আলোচনা হবে। এবং আলোচনা শেষে এর যে উত্তর রয়েছে, অ্যান্সার, সেটিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে প্রথমে আলোচনা করি সামাজিক জীবন। তা সামাজিক জীবনের যে সমস্ত পয়েন্টগুলোর উপরে আমরা আলোচনা করব, যে সমস্ত মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু আমি এখানে পরপর লিখেছি। প্রথমে রয়েছে পরিবার। পরিবার, তা দেখো পরিবার যদি আমরা ঋগ বৈদিক যুগের দিকে তাকাই তাহলে দেখবো যে ঋগ বৈদিক যুগের মতোই পরবর্তী বৈদিক যুগেও সমাজের ভিত্তি ছিল কিন্তু পরিবার। পরিবার ছিল একান্নবর্তী, অর্থাৎ সবাই যৌথ পরিবার, সবাই একসাথে বাস করতেন। এবং পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ পুরুষ তিনি ছিলেন পরিবারের প্রধান অর্থাৎ কুলপতি। এছাড়া পরিবারে অতিথি সেবাকে খুবই গুরুত্ব দেওয়া হতো, অতিথিকে গুরুত্ব দেওয়া হতো। তৈত্তরীয় ব্রাহ্মণে বলা হয়েছে অতিথি দেব ভব, অর্থাৎ অতিথি হচ্ছেন ভগবানের সমান। তাই পরবর্তী বৈদিক যুগে আমরা কিন্তু পরিবারের ক্ষেত্রে
আমরা খুব একটা পরিবর্তন লক্ষ্য করি না। যেমনটা ঋগ বৈদিক যুগে ছিল তেমনটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে পরিবারের পরিস্থিতি একই রকম ছিল। এরপরে দেখো বর্ণ প্রথা। তা ঋগ বৈদিক যুগে আমরা দেখেছি 4টি বর্ণ তৈরি হয়েছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে এই বর্ণ প্রথায় ব্যাপক পরিবর্তন ঘটে। এই সময়ে কর্মের ভিত্তিতে নতুন নতুন জাতির উদ্ভব হয়। এর আগে দেখা গিয়েছিল যে জন্মগতভাবে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য ও শূদ্র হচ্ছেন, কিন্তু এখন কর্মের ভিত্তিতে পেশাগত দিক থেকে বিভিন্ন জাতির উদ্ভব ঘটছে। কিভাবে হচ্ছে এটা? বর্ণ এবং জাতি নিয়ে একটি প্রশ্নের আলোচনা আমি কিন্তু এর আগে বলেছিলাম যে দেখো, ঋগ বৈদিক যুগের প্রথম দিকে ব্রাহ্মণের কাজ পূজার্চা এবং শিক্ষকতা করা বা শিক্ষা দেওয়া শিশুদের, এবং ক্ষত্রিয়ের কাজ দেশ রক্ষা করা, দেশ শাসন করা, বৈশ্যের কাজ ছিল ব্যবসা বাণিজ্য কৃষি কাজ করা, এবং শূদ্রের কাজ ছিল এই 3টি বর্ণকে সেবা করা। এটা ছিল ঋগ বৈদিক যুগে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কি হয়, এই মানে জন্মগত ভিত্তিতে এই কর্মের ব্যাপারটা আর থাকে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ব্রাহ্মণও ক্ষত্রিয়ের কাজ করছেন, অর্থাৎ সৈনিকের কাজ করছেন, সেনাপতির কাজ করছেন। হ্যাঁ, আবার একজন ক্ষত্রিয় তিনিও কিন্তু ব্যবসা বাণিজ্যে লিপ্ত হচ্ছেন, চাষবাস করছেন, তিনি বৈশ্যের কাজ করছেন। তো এইভাবে এক বর্ণের মানুষ আরেক বর্ণের কাজ করাতে একটা মিশ্র জাতি ব্যবস্থা গড়ে ওঠে, এবং এইভাবে বিভিন্ন সম্প্রদায় বা জাতির উদ্ভব ঘটে। বর্ণপ্রথায় একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে, একটা মিশ্র জাতির উদ্ভব ঘটছে। স্বর্ণকার, কুমোর, কামার, তাঁতি, ধোপা, নাপিত, মালাকার, কুম্ভকার, মালবাহী, ভারবাহী, বাহক, এরকম বিভিন্ন জাতের উদ্ভব ঘটছে। এবং এই যুগে বর্ণপ্রথায় আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় তাদের গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে, তারা অনেক ক্ষমতাশালী হয়ে পড়ছেন। আর অন্যদিকে বৈশ্য এবং শূদ্র তারা একেবারে নিচু স্তরে তারা অবস্থান করছেন, এবং তাদের সামাজিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা একদিকে চলে আসছেন, এবং অন্যদিকে বৈশ্য শূদ্ররা আরেকদিকে চলে যাচ্ছেন। এছাড়া ব্রাহ্মণরা নিজেদের যে জাতিগত দিক দিয়ে তারা যে শ্রেষ্ঠ, সেই বিষয়টাকে ধরে রাখার জন্য এই সময় উপবীত ধারণ অর্থাৎ পৈতা ধারণ করার যে রীতি ব্রাহ্মণদের মধ্যে রয়েছে, সেটি কিন্তু এই সময় চালু হয় অন্য জাতির মানুষের থেকে পৃথক করার জন্য। অর্থাৎ এখানে দেখা যায় যে বর্ণপ্রথায় একাধিক পরিবর্তন আমরা এই সময় লক্ষ্য করি ঋগ বৈদিক যুগে। এরপরে দেখো রয়েছে শূদ্রদের সামাজিক অবনমন, অর্থাৎ শূদ্রদের যে সামাজিক অবস্থা সেটার মান অনেকটা নেমে যায়। তারা সমাজে অপবিত্র এবং তারা অস্পৃশ্য, তাদেরকে স্পর্শ করা যাবে না, এমনটাই ধারণা মানুষের মধ্যে তৈরি হয়। এবং শূদ্রদেরকে দাসেদের মতো তাদেরকে ট্রিট করা বা দাসেদের মতো দৃষ্টিভঙ্গিতে তাদেরকে দেখা হয়। এবং আর্যরা ইচ্ছা করলেই, মানে বিশেষ করে যারা প্রথম দিকে রয়েছে সমাজের প্রথম দিকে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা, তারা ইচ্ছা করলেই কিন্তু এই শূদ্রদেরকে হত্যা করতে পারতেন। শূদ্র কিন্তু আর্য নয়, আর্যরা 3টি শ্রেণীতে ভাগ হয়েছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। আর এদেশে যারা অনার্য কৃষ্ণকায় খর্ব মানুষ, তাদেরকে রাখা হয়েছিল এই অনার্য হিসেবে শূদ্র তালিকার ভুক্ত করা হয়েছিল। এবং শূদ্র যারা ছিল তারা যে বর্ণাশ্রম প্রথা, চতুরাশ্রম প্রথা ছিল, যে 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যে 4টি আশ্রমের ভিতর দিয়ে প্রতিটি মানুষকে যেতে হতো, সেই আশ্রম পালন করার অধিকার কিন্তু শূদ্রদের ছিল না। শূদ্ররা এই সময় দাসেদের মতো অবস্থা হয়ে গিয়েছিল তাদের, এবং তাদের সামাজিক অবস্থা অনেকটাই আগের তুলনায় নেমে গিয়েছিল। তাই এখানে বলা হচ্ছে শূদ্রদের সামাজিক অবনমন এই ঋগ বৈদিক মানে পরবর্তী বৈদিক যুগে ঘটে। যাযাবর জনগোষ্ঠী, তো এই সময় বিভিন্ন যাযাবর জনগোষ্ঠীর আবির্ভাব ঘটে, যারা ভ্রাম্যমান ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা তাদের জীবিকার সন্ধান করতেন। তো এইরকম 2টি শ্রেণীর নাম পাওয়া যায়, একটি ছিল ব্রাত্য আর অন্যটি ছিল নিষাদ। ব্রাত্যকার, ব্রাত্য হলো সমাজে যারা এক ঘরে হয়ে গিয়েছেন কোনো কারণবশত, যাদেরকে সমাজ থেকে বাদ দেওয়া হয়েছে, সমাজ পতিত যারা, তাদেরকে বলা হচ্ছে ব্রাত্য। আর অন্যদিকে নিষাদ ছিলেন এক ধরনের ব্যাধ সম্প্রদায়ের মানুষ, যারা জঙ্গলে বাস করতেন, জঙ্গলের পশু পাখি শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন। এরা ছিলেন যাযাবর, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরা বেড়াতেন, এদের স্থায়ী ঠিকানা ছিল না। এই ব্রাত্য এবং নিষাদ নামে এই যাযাবর জনগোষ্ঠীর আবির্ভাব এই পরবর্তী বৈদিক যুগে আমরা দেখি।
এরপরে দেখো রয়েছে নারীর মর্যাদা হ্রাস। তা ঋগ বৈদিক যুগে আমরা দেখেছি নারীর যথেষ্ট মর্যাদা ছিল, নারী ইচ্ছা মতো বিবাহ করতে পারতেন, পুরুষের সাথে রাজনৈতিক সভায় যোগদান করতে পারতেন, ধর্মীয় সভায় যোগদান করতে পারতেন, নারীদের শিক্ষার অধিকার ছিল, তাদের উপনয়নের অধিকার ছিল, বিদ্যা চর্চার অধিকার ছিল, অবাধে চলাফেরার অধিকার ছিল, সম্পত্তিতে অধিকার ছিল। একাধিক পদক্ষেপ আমরা দেখি ঋগ বৈদিক যুগে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে গিয়ে নারীর সামাজিক অবস্থার অবনমন ঘটে, তাদের শিক্ষার অধিকারকে সংকুচিত করা হয়, তাদের ধর্মীয় কাজে অংশগ্রহণের অধিকার হারায়, তারা রাজনৈতিক সভায় যোগদান করার অধিকার হারায়, নারীরা বহু বিবাহ, বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, এক নারীর একাধিক স্বামীর অস্তিত্ব, সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া, এরকম একাধিক বিষয় নারীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। এবং নারীরা সমাজে তারা একেবারে একটা পতিত শ্রেণী হিসেবে তারা উঠে আসে। সাহিত্যে মানে এই সময় যে সমস্ত সাহিত্য রচনা করা হয়, সাহিত্যগুলিতে নারীদের সম্পর্কে নিন্দাসূচক বাক্য বলা হয়। যেমন বাজসেহ সংহিতায় বলা হয়েছিল যে একজন অসৎ পুরুষের থেকেও নিকৃষ্ট একজন নারী, অর্থাৎ নারীকে এই সময়ে হীন চোখে দেখা হয়েছিল। এবং যেমন মনু সংহিতায় বলা হয়েছে যে একজন নারী যখন শিশু অবস্থায় বা কিশোর অবস্থায় থাকবেন তিনি পিতার অধীনে থাকবেন, যৌবনে স্বামীর অধীনে এবং বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে। অর্থাৎ একজন নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো পুরুষের অধীনে সে থাকবে। এইভাবে নারীকে বিভিন্নভাবে কিন্তু নারীকে তার যে সম্মান, তার যে স্বাধীনতা সেটাকে সংকুচিত করা হয়। তা সত্ত্বেও এই সময় সমাজে উচ্চ শিক্ষা কিছু কিছু নারী লাভ করেছিলেন, যেমন গার্গী, মৈত্রেয়ী, তারা কিন্তু স্বনামধন্য হতে পেরেছিলেন। এছাড়া সমাজে দুই ধরনের নারীর অস্তিত্ব আমরা এই সময় দেখি, একটি ছিল সদ্যদাহা আর একটি ছিল ব্রহ্মবাদিনী। সদ্যদাহাটি কি? সদ্যদাহা হচ্ছে যে কোনো নারী বিবাহের আগে পর্যন্ত যে বিদ্যা চর্চা করতেন যে নারী, তাকে বলা হতো সদ্যদাহা। আর ব্রহ্মবাদিনী হচ্ছেন এমনও নারী যে নারী আজীবন অবিবাহিতা থেকে বিদ্যা চর্চা করতেন, তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। তো এইভাবে বিভিন্ন ব্রহ্মবাদিনী নারীরও আমরা সন্ধান পাই পরবর্তী বৈদিক যুগে, এত প্রতিবন্ধকতার ভিতর দিয়েও, যেমন গার্গী ও মৈত্রেয়ী। এরপরে দেখো যেটা রয়েছে সামাজিক অসাম্য। তা এই পরবর্তী বৈদিক যুগে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যবধান তৈরি হয়, সমাজে ধনী শ্রেণীর আবির্ভাব ঘটে, আবার অন্যদিকে দরিদ্র শ্রেণীর আবির্ভাব ঘটে। এই অর্থনৈতিক বন্টনের কারণে এই ধনী দরিদ্রের আবির্ভাব হয় এবং তার ভিতর দিয়ে সামাজিক ক্ষেত্রে একটা উত্তেজনা তৈরি হয়, সামাজিক ক্ষেত্রে একটা অসাম্য কিন্তু এই সময় বৃদ্ধি পেয়েছিল। এরপরে দেখো রয়েছে অন্যান্য বৈশিষ্ট্য। তো অন্যান্য আরো কিছু বৈশিষ্ট্য আমরা এই পরবর্তী বৈদিক যুগে দেখি, যেমন উচ্চ শিক্ষার এই সময় কিন্তু প্রসার ঘটেছিল। এছাড়া যদি আমরা চাষবাসের দিকে দেখি, যে ঋগ বৈদিক যুগে জব বা গমের চাষ হতো, কিন্তু পরবর্তী বৈদিক যুগে ধানের চাষ শুরু হয়, ব্রীহি ধানের চাষ কিন্তু এই সময় শুরু হয়, এবং দুধে চাউল মিশিয়ে পরমান্ন বা পায়েস রান্না করার বিষয়টা কিন্তু এই সময় দেখা যায়। এছাড়া মানুষের খাদ্য তালিকায় অনেক কিছু পরিবর্তন ঘটে, মাংসের চাহিদা, মাংস খাওয়ার চাহিদা এই সময় কিন্তু বৃদ্ধি পায়। মানুষের পোশাক, মানুষের চালচলন, আদব কায়দায় অনেকটা স্বচ্ছলতা দেখা দেয়। হ্যাঁ, চটি, জুতো, চিরুনি, আয়না এগুলো মানুষ ব্যবহার করতে শেখে এই সময়। এছাড়া মানুষ সুতি বস্ত্র, পশমের বস্ত্রের পাশাপাশি মানুষ এই সময় রেশমের বস্ত্র কিন্তু ব্যবহার করতে শুরু করে। এবং এই সময়ে বিভিন্ন কাব্য, নাটক, এগুলোর চর্চাও কিন্তু এই সময় শুরু হয়েছিল। এছাড়া দেখো রয়েছে বিনোদন। তা বিনোদন বলতে যে এন্টারটেনমেন্ট, তা এই সময় মানুষের বিনোদন বলতে বিভিন্ন খেলাধুলা, যেমন পাশা খেলা, ঘোড়ার দৌড় এগুলো ছিল। এছাড়া পেশাদার নর্তকী, পেশাদার গায়ক, পেশাদার অভিনেতার আবির্ভাব ঘটে এই সময়। এই সময় বিভিন্ন সঙ্গীত চর্চাও এই সময় শুরু হয় এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আবির্ভাব ঘটে, যেমন বান, বীণা, রুদ্র বীণা, এরকম বিভিন্ন বাদ্যযন্ত্রের আবির্ভাব কিন্তু এই সময় আমরা দেখতে পাই। এই সব কিছু নিয়ে, অর্থাৎ বর্ণাশ্রম প্রথা কেমন ছিল, পরিবার কেমন ছিল, শূদ্রদের অবস্থা কেমন, যাযাবর জনগোষ্ঠী কাদের আবির্ভাব ঘটেছিল, নারীর মর্যাদা কেমন ছিল, সামাজিক ক্ষেত্রে অসাম্য কেমন ছিল, অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি ছিল, মানুষের বিনোদন কি ছিল,
এই সব কিছু নিয়ে কেমন ছিল ঋগ পরবর্তী বৈদিক যুগে সব কিছু নিয়ে কিন্তু এইভাবে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে হবে। এই সামাজিক জীবনের ক্ষেত্রে ঋগ বৈদিক যুগের সাথে তুলনা করে করে পরবর্তী বৈদিক যুগের এই সমস্ত ক্ষেত্রগুলো দেখাতে হবে। এরপরে আমরা দেখব অর্থনৈতিক জীবন। তা অর্থনৈতিক জীবনে এর আগে আমরা ঋগ বৈদিক যুগে কি দেখেছি, যে আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। কিন্তু এই সময় অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে কৃষির অগ্রগতির পাশাপাশি পশু পালনও আর্যরা কিন্তু শুরু করেছিল এবং কৃষির ব্যাপক অগ্রগতি ঘটে। কেন অগ্রগতি ঘটে? কারণ আর্যরা লোহার ব্যবহার জানতেন, ভারী যে লোহার লাঙল ব্যবহার করে মাটিকে কর্ষণ করে ভালো ফসল তারা ফলাতে পারতেন। এছাড়া লোহার যন্ত্রপাতি তারা তৈরি করেছিলেন, একাধিক যন্ত্রপাতি। জমিতে জলসেচ ব্যবস্থা উন্নত হয়েছিল, সার দেওয়া হতো জমিতে। এছাড়া হল কর্ষণকারী বিভিন্ন কৃষকের কথা কিন্তু বারে বারে বিভিন্ন সাহিত্যে উল্লেখিত হয়েছে। অর্থাৎ কৃষি কাজ এই সময় যথেষ্ট অগ্রগতি লাভ করে। বন জঙ্গল পরিষ্কার করে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে আর্যরা কৃষির সম্প্রসারণ ঘটায়। বিভিন্ন ধরনের ফসল এই সময় উৎপাদিত হয়, ধান, গম, শাক সবজি, এরকম বিভিন্ন ফসল, এছাড়া বিভিন্ন ফলেরও উৎপাদন এই সময় শুরু হয়। বাণিজ্যে অগ্রগতি, বাণিজ্য আগের তুলনায় অর্থাৎ ঋগ বৈদিক যুগের তুলনায় পরবর্তী বৈদিক যুগে বাণিজ্যের ব্যাপক অগ্রগতি ঘটে। বণিক সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। বণিক কারা? যারা ব্যবসা বাণিজ্য করতেন। তা কারা ব্যবসা বাণিজ্য করতেন? বৈশ্য সম্প্রদায় এই ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন বণিক সম্প্রদায়ের আবির্ভাব ঘটে, মহাজন শ্রেণীর আবির্ভাব ঘটে। তাদের হাত ধরে দেশের ভিতরে আভ্যন্তরীণ বাণিজ্য ব্যাপক অগ্রগতি লাভ করে। এছাড়া বৈদেশিক বাণিজ্যেরও উল্লেখ আমরা পাই বিভিন্ন গ্রন্থে। বিশেষ করে ঋগ্বেদে শতমান বা শতদ্বার বিশিষ্ট নৌকার উল্লেখ পাওয়া যায়, যা থেকে সমুদ্র বাণিজ্যেরও ইঙ্গিত আমরা এই সময় পাই। দেশের মধ্যে বিভিন্ন শহর বা এক একটা নগরের সাথে আরেকটি নগরের আভ্যন্তরীণ বাণিজ্য চলতো। কৌশাম্বী, হস্তিনাপুর, শ্রাবস্তি, বিদেহ, মগধ এই সমস্ত শহরগুলির মধ্যে আভ্যন্তরীণ বাণিজ্য চলতো। এছাড়া বৈদেশিক বাণিজ্য তো ছিলই। এক কথায় পরবর্তী বৈদিক যুগে বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল। এরপরে দেখো রয়েছে বিনিময়ের মাধ্যম। তা বিনিময় প্রথা ছিল আর্যদের প্রথমে, তখন টাকা বা মুদ্রার আবির্ভাব ঘটেনি। এই কারণে গরুকে গোধন হিসেবে ধরে বিনিময়ের মাধ্যম হিসেবে গরুকে ব্যবহার করা হতো এবং জিনিসপত্র দেওয়া নেওয়ার ভিতর দিয়ে, বিনিময়ের ভিতর দিয়ে এইভাবে পণ্য আদান প্রদান করা হতো। তা সত্ত্বেও এই সময় কিছু স্বর্ণ খণ্ডের আবির্ভাব ঘটে, যেগুলোকে মুদ্রা হিসেবে ধরা হয়। যেমন শতমান, কৃষ্ণাল, এরকম বিভিন্ন স্বর্ণ খণ্ড কিন্তু এই সময় ব্যবহৃত হতে থাকে। কারণ এই সময় উন্নত মানের যে মুদ্রা ব্যবস্থা, সেই মুদ্রা ব্যবস্থা গড়ে ওঠেনি। ভারতবর্ষে প্রথম মুদ্রা ব্যবস্থা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে, যখন ষোড়শ মহাজন পদের আবির্ভাব ঘটে, ১৬টি রাজ্যের আবির্ভাব ঘটে এই আর্য সভ্যতার ভিতর দিয়ে। ঠিক সেই সময় ভারতবর্ষে প্রথম মুদ্রা ব্যবস্থার আবির্ভাব ঘটে, যাকে আমরা বলি পাঞ্চ মার্ক কয়েন, অর্থাৎ সাবযুক্ত অঙ্ক চিহ্নযুক্ত মুদ্রা। এমনটাই দাবি করেছেন ডক্টর রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের ইতিহাসের সন্ধানে গ্রন্থে। তিনি বলেছেন যে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকেই ভারতবর্ষে প্রথম পাঞ্চ মার্ক কয়েন বা সাবযুক্ত মুদ্রার আবির্ভাব ঘটে। কিন্তু আমরা আলোচনা করছি আরো ৫০০ বছর আগেকার কথা, যে সময়ে মুদ্রার আবির্ভাব ছিল না। তাই বিনিময়ের মাধ্যম ছিল কিন্তু বিভিন্ন গোধন, এছাড়া ছিল শতমান, কৃষ্ণল বলে বিভিন্ন স্বর্ণখণ্ড। এরপরে দেখো ঋণের আদান প্রদান। তা ব্যবসা বাণিজ্য করতে গেলে ঋণের দরকার। এই সময় ঋণ দেওয়া বা টাকা ধার দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মহাজনী কারবার, সেই মহাজনী কারবারের আবির্ভাব ঘটে। কুশিদ এবং কুশিদিন এই কথাগুলি কিন্তু আমরা বেদে পাই। কুশিদ মানে ঋণ, আর কুশিদিন অর্থাৎ যিনি ঋণ দিচ্ছেন সেই ঋণ দাতা অর্থাৎ মহাজন। এই মহাজন সম্প্রদায়ের আবির্ভাব ঘটে এই পরবর্তী বৈদিক যুগে। গিল্ড ব্যবস্থা, গিল্ড মানে সংঘ বা নিগম বা পুগ, পুগ, সংঘ, নিগম বা গিল্ড। গিল্ড বলতে কি? সংগঠন। আজকাল আমরা বিভিন্ন জায়গায় সংগঠন দেখি। বিভিন্ন কলকারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের সংগঠন রয়েছে, যারা অটো চালাচ্ছে তাদের অটো ইউনিয়ন রয়েছে, রিক্সা চালাচ্ছে রিক্সা ইউনিয়ন রয়েছে, সমস্ত দোকানদারদের ইউনিয়ন রয়েছে। কেন এই ইউনিয়ন? কারণ তাদের
সংগঠন করার মূল উদ্দেশ্য তাদের যে কাজকর্ম সেটা যেন ভালোভাবে চালাতে পারে, তারা তাদের স্বার্থ যাতে বজায় থাকে তার জন্যই কিন্তু এই ইউনিয়নগুলো তৈরি করা হয়েছে। তা ঠিক সেইভাবে এই পরবর্তী বৈদিক যুগে যারা শিল্পের সাথে যুক্ত, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, সেই বণিক কারিগর যিনি শিল্পদ্রব্য তৈরি করছেন সেই কারিগর, তাদেরও আলাদা আলাদা গিল্ড বা বণিক মানে আলাদা গিল্ড বা তাদের সংঘ ছিল। আবার যারা বণিক, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও কিন্তু আলাদা আলাদা এই গিল্ড বা সংঘ বা নিগম ছিল। এগুলো মূলত ছিল তাদের নিজেদের এই ব্যবসায়িক স্বার্থকে সংরক্ষণ করে রাখা, এটাই ছিল মূল উদ্দেশ্য। এরপরে দেখো রয়েছে শিল্পের বিকাশ। তো এই সময় বিভিন্ন শিল্পের বিকাশ ঘটতে থাকে। শিল্প বলতে কলকারখানা। তো সেই সময় যে সমস্ত ছোটখাটো শিল্প, যেমন বস্ত্রবয়ন শিল্প, মৃৎ শিল্প, লৌহ শিল্প, ধাতু শিল্প, এই ধরনের শিল্পের অগ্রগতি এই পরবর্তী বৈদিক যুগে লক্ষ্য করা যায়। নগরায়ন, তো শিল্পের অগ্রগতি হচ্ছে, কৃষির অগ্রগতি হয়েছে, বাণিজ্যের অগ্রগতি হয়েছে, বিনিময় প্রথার অগ্রগতি হয়েছে, ঋণের অগ্রগতি হয়েছে। এই সমস্ত কিছুই নির্দেশ করে, নগরায়নকে নির্দেশ করে, এমনটা দাবি করেন ডক্টর রণবীর চক্রবর্তী। তাই ডক্টর রণবীর চক্রবর্তী বলেছেন যে বাণিজ্য কৃষির অগ্রগতির সূত্র ধরে দেশের মধ্যে আভ্যন্তরীণ আদান প্রদান, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি ঘটে এবং তাকে কেন্দ্র করে কৌশাম্বী, শ্রাবস্তি, বিদেহ, মগধের মতো কিছু নতুন নতুন নগরের আবির্ভাব ঘটে এবং নগরায়ন ঘটে। তো এই সময় দ্বিতীয় নগরায়ন ভারতবর্ষে দেখা দেয়, সেকেন্ড যে আরবানাইজেশন বা দ্বিতীয় নগরায়ন এই পরবর্তী বৈদিক যুগে আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ এখানে আমরা অর্থনৈতিক জীবন বলতে আমরা কিন্তু এই সমস্ত দিকগুলির উপরে আলোচনা করব। কৃষির অগ্রগতি, বাণিজ্যের অগ্রগতি, বিনিময়ের মাধ্যম, ঋণের আদান প্রদান, গিল্ড ব্যবস্থা, শিল্পের বিকাশ এবং নগরায়ন। তো এই ছিল অর্থনৈতিক জীবন অবশ্যই পরবর্তী বৈদিক যুগে, এবং এর আগে আলোচনা করেছি সামাজিক জীবন অবশ্যই পরবর্তী বৈদিক যুগে। তো এই দুটি বিষয়ের উপরে, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে সামাজিক জীবনটা কেমন ছিল এবং অর্থনৈতিক জীবনটা কেমন ছিল, এই দুটি বিষয়ের উপরে 10 নম্বর করে যে অ্যান্সার, সেই কোয়ালিটি অ্যান্সার নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স এবং জেনারেল ফার্স্ট সেমিস্টার, ডিএসসিসি 1, এমডিসি 1 বা সিসি 1। ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক ও সামাজিক জীবন সংক্ষেপে উল্লেখ করো। পরবর্তী বৈদিক যুগের কি কি পরিবর্তন ঘটেছিল। তা ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক এবং সামাজিক জীবন এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক এবং সামাজিক জীবন। এখানে 10 + 10 20 নম্বর অ্যান্সার, এবং তোমাদের যেমনটা ইম্পর্টেন্ট, যেমনটা তোমাদের প্রয়োজন তোমরা সেইভাবে এটাকে কালেক্ট করবে। দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে, প্রথমে আমরা আলোচনা করছি কিন্তু সামাজিক জীবন, সমাজ ব্যবস্থা বলা হয়েছে। পরবর্তী বৈদিক যুগেও সমাজ ব্যবস্থার ভিত্তি ছিল পরিবার। পরিবার ছিল পিতৃতান্ত্রিক ও একান্নবর্তী। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য পরিবারের প্রধান হতেন। পরিবারে অতিথি সেবার উপর বিশেষ নজর দেওয়া হতো। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথি দেবতার মতো। এই যুগে দত্তক গ্রহণের প্রথা প্রচলিত হয়। পরবর্তী বৈদিক যুগে বর্ণ প্রথায় পরিবর্তন আসে। পূর্বের 4টি বর্ণ ছাড়াও এই সময় পেশাগত ভিত্তিতে নতুন কয়েকটি বর্ণ বা জাতি গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কর্মকার, ছুতোর, চর্মশিল্পী, জেলে প্রভৃতি। অসবর্ণ বিবাহের ফলেও নতুন জাতির উদ্ভব হয়। ব্রাহ্মণ পিতা ও শূদ্র মাতার সন্তান চণ্ডাল নামে পরিচিত হতো। এই যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি বাড়লেও বৈশ্য ও শূদ্রদের মর্যাদা হ্রাস পায়। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের সঙ্গে যেমন বৈশ্য ও শূদ্রদের ব্যবধান বৃদ্ধি পাচ্ছিল, তেমনি বৈশ্যদের সঙ্গে শূদ্রদের ব্যবধানও হ্রাস পাচ্ছিল। এই সময় ব্রাহ্মণ সম্প্রদায় অন্যান্য সম্প্রদায় থেকে নিজেদের পার্থক্য রক্ষার জন্য উপনয়ন প্রথা চালু করেছিল এবং উপবীত ধারণ করতে শুরু করেছিল। বর্ণপ্রথা এই সময় আগের চেয়ে আরো কঠোর হতে শুরু করেছিল। প্যারা করে দেখো, পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের সামাজিক অবস্থান খুব নেমে গিয়েছিল। এই সময় তারা ছিল অপবিত্র ও অস্পৃশ্য। সমাজ ও ধর্মে তাদের কোনো অধিকার ছিল না। তাদের চতুরাশ্রম পালনের অধিকারও ছিল না। পশুর মতোই তারা ছিল আর্যদের সম্পত্তি। আর্যরা ইচ্ছা করলে তাদের হত্যা করতে পারত। পরবর্তী বৈদিক যুগে ব্রাত্য ও নিষাদ নামে দুটি জনগোষ্ঠীর কথা জানা যায়। এই যুগেও যে সমস্ত আর্য গোষ্ঠী যাযাবর জীবন কাটাতো এবং জীবিকা হিসাবে পশু পালনকেই অবলম্বন করেছিল, তারা সম্ভবত ব্রাত্য নামে পরিচিত ছিল। অনার্যরা ছিল নিষাদ। তারা বন জঙ্গলে পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। প্যারা করে দেখো, এবার নারীদের মর্যাদা দেখো। পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা অনেকাংশে হ্রাস পেয়েছিল।
সাহিত্যে নারীদের সম্পর্কে অনেক নিন্দা করা হয়েছে। তৈত্তিরীয় সংহিতায় বলা হয়েছে যে অসৎ পুরুষের চেয়েও নারী হলো নিকৃষ্ট। এই যুগে নারীরা উপনয়ন, রাজনৈতিক ও ধর্মীয় কাজে যোগদান প্রভৃতির অধিকার হারায়। এই যুগে নারীরা বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথা, পণ প্রথা, এক নারীর একাধিক স্বামীর অস্তিত্ব প্রভৃতির শিকার হয়। নারীরা পিতার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। মনু সংহিতায় বলা হয়েছে যে নারীরা বাল্যে পিতার, যৌবনে স্বামীর, বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে। তবে কোনো কোনো নারী উচ্চশিক্ষায় অগ্রণী ছিলেন। যে নারী বিবাহের আগে পর্যন্ত বিদ্যা চর্চা করতেন তাকে সদ্যোদাহা, এবং যিনি ধর্ম দর্শন চর্চা করে জীবন কাটিয়ে দিতেন তাকে ব্রহ্মবাদিনী বলা হতো। সেই যুগের বিখ্যাত বিদুষী নারী ছিলেন গার্গী, মৈত্রেয়ী প্রমুখ। প্যারা করে দেখো কি বলা হয়েছে। ঋগ্বৈদিক যুগের ঐক্যবদ্ধ সমাজে এই সময় পরিবর্তন আসতে থাকে। সমাজে অর্থনৈতিক অসাম্য বৃদ্ধি পেতে থাকে। জমির উপর দখলদারি ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নানা বিরোধ দেখা দিতে থাকে। ফলে কিছু সম্পত্তিশালী মানুষ ধনী ও বাকিরা দরিদ্র রূপে সমাজে চিহ্নিত হয়। পরবর্তী বৈদিক যুগে উচ্চশিক্ষার প্রসার ঘটতে থাকে। সমাজে চতুরাশ্রম প্রথা সাধারণ নিয়মে পরিণত হয়। এ সময়ের জবের পাশাপাশি ধানের উৎপাদন শুরু হয়। দুধের সঙ্গে চাল মিশিয়ে পরমান্ন বা পায়েস রান্নার কথা শতপথ ব্রাহ্মণ ও বাজসনেয় সংহিতাতে বলা হয়েছে। খাদ্য তালিকায় মাংসের চাহিদা বৃদ্ধি পায়। এই যুগে পোশাক পরিচ্ছদ ও আদব কায়দাতে যথেষ্ট সচ্ছলতার ছাপ দেখা দেয়। লোকে সুতি ও পশমের সঙ্গে রেশমের বস্ত্র পরতে শুরু করে। চটি, জুতো, আয়না, চিরুনি প্রভৃতির ব্যবহার শুরু হয়। সংখ্যায়ন আরণ্যকে বস্ত্র রঙিন করে তোলার কথা বলা হয়েছে। পরবর্তী বৈদিক যুগে পাথর ও কাঠ দিয়ে ঘরবাড়ি তৈরির প্রচলন হয়। বিনোদন ক্ষেত্রেও এই সময় কিছু পরিবর্তন ঘটে। সমাজে সঙ্গীতের মর্যাদা বৃদ্ধি পায়। নাচ গানের উৎকর্ষ বৃদ্ধি পায়। এই সময় বান, বীণা, রুদ্র বীণা ও আরো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের উদ্ভব হয়। পেশাদার গায়ক, নর্তকী ও অভিনেতার আবির্ভাব ঘটে। এই যুগে পাশা খেলা, ঘোড়া দৌড় প্রভৃতির প্রচলন ছিল। এই যুগে কাব্য নাটক চর্চা শুরু হয়। এরপরে দেখো কি বলা হচ্ছে, একটি উপসংহারের মতো করে প্যারা করা হয়েছে। পরবর্তী বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবনে যে সকল পরিবর্তন এসেছিল তা পরবর্তীকালে তাদের ব্রাহ্মণ্য ধর্মকেই আঘাত করেছিল। এর ফলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী ধর্মের উত্থান ঘটেছিল। এই সময় নতুন করে নগর জীবনের প্রসারের ফলে শ্রমিক শ্রেণী ও ধনী ব্যক্তিদের সামাজিক জীবনযাত্রার পরিবর্তন ঘটেছিল। সাধারণ মানুষ প্রাকৃত ও পালি ভাষায় কথা বললেও উচ্চ বর্ণের মানুষ সংস্কৃত ভাষাকে তাদের ভাব বিনিময়ের বাহন করেছিল। তো এই পর্যন্ত ছিল পরবর্তী বৈদিক যুগের সামাজিক জীবন বা সামাজিক ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল তা নিয়ে এই পর্যন্ত বলা হলো। এরপরে আমরা দেখব অর্থনৈতিক জীবন। পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক জীবন আনুমানিক 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে পরবর্তী বৈদিক যুগ হিসেবে চিহ্নিত করা হয়। এই যুগে সামাজিক পরিবর্তনের পাশাপাশি আর্যদের অর্থনৈতিক জীবনেও নানা পরিবর্তন আসে। পরবর্তী বৈদিক যুগে কৃষিক্ষেত্রে যেমন অগ্রগতি ঘটেছিল তেমনি শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়। পরবর্তী বৈদিক যুগে আর্যদের গ্রামীণ অর্থনীতিতে ধীরে ধীরে পরিবর্তন ঘটতে শুরু করেছিল। এ সময়েও কৃষি ও পশুপালনই তাদের প্রধান জীবিকা থাকলেও তার কিছুটা উন্নতি দেখা গিয়েছিল। কৃষিতে বহু ফলাবিশিষ্ট লোহার ভারী লাঙল ব্যবহারের ফলে কৃষি উৎপাদনে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। হালধারী কৃষককে কিনাস বলা হতো। জব ও গম, শাকসবজির পাশাপাশি এই সময় থেকে ব্রীহি বা ধান চাষের প্রচলন হয়। কৃষিতে সেচ ও সার প্রয়োগ শুরু হয়। কৃষির প্রয়োজনে গো সম্পদ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়। যোগ্য ছাড়াও অন্য কোনো প্রয়োজনে গো হত্যা নিষিদ্ধ হয়। গো হত্যার জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। প্যারা করে দেখো, পরবর্তী বৈদিক যুগে কৃষির মতো বাণিজ্যেও অগ্রগতি ঘটেছিল। বৈশ্য সম্প্রদায় বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। বৈদিক সাহিত্য থেকে শ্রেষ্ঠী নামে ধনী বণিকের কথা জানা যায়। যজুর্বেদে বাণিজ্য কথাটির উল্লেখ আছে, যার অর্থ হলো বণিকের পুত্র। অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় প্রকার বাণিজ্যই অগ্রগতি ঘটেছিল। পরবর্তীকালের বৈদিক সাহিত্যে সমুদ্রের উল্লেখ থেকে অনুমান করা যায় যে এই যুগের বণিকরা সমুদ্র বাণিজ্যে অংশ নিত। শতপথ ব্রাহ্মণে যে পূর্ব ও পশ্চিম সমুদ্রের উল্লেখ আছে তা সম্ভবত বঙ্গোপসাগর ও আরব সাগর। এ যুগে অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার ঘটেছিল। মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের প্রয়োজনে যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি ঘটেছিল। শতপথ বা শ্রুতি এবং মহাপথ নামে দুই ধরনের পথের কথা জানা যায়। রাজগৃহ থেকে নেপালের তরাই অঞ্চল পর্যন্ত, শ্রাবন্তী থেকে তক্ষশিলা পর্যন্ত এবং দাক্ষিণাত্যে যাতায়াতের পথ ছিল। রাজগৃহ গয়া, বৈশালী, শ্রাবস্তী, দিল্লি, মথুরা, ঔরঙ্গাবাদ প্রভৃতি অঞ্চলের মধ্যে যথেষ্ট আভ্যন্তরীণ বাণিজ্য চলত। রথ,
ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, নৌকা প্রভৃতি ছিল সেই যুগের যানবাহন। প্যারা করে দেখো এবার মুদ্রা ব্যবস্থা বা বিনিময়ের মাধ্যম। পরবর্তী বৈদিক যুগে উন্নত মুদ্রা ব্যবস্থা গড়ে ওঠেনি। বৈদিক সাহিত্যে উল্লেখিত নিষ্ক, কৃষ্ণল, শতমান প্রভৃতিকে অনেকে ধাতুর মুদ্রা বলে মনে করলেও তা ঠিক নয়। এগুলি সম্ভবত ওজন ও মাপের একক বা স্বর্ণখণ্ড। কেননা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগে ভারতে ধাতব মুদ্রার প্রচলন হয়নি। বিনিময়ের মাধ্যম ছিল গোধন। পরবর্তী বৈদিক সাহিত্যে কুশিদ ও কুশিদ্দিন শব্দগুলির উল্লেখ আছে। কুশিদ শব্দের অর্থ হলো ঋণ এবং কুশিদিন শব্দের অর্থ হলো ঋণ দানকারী মহাজন। এর থেকে অনুমান করা যায় যে সেই যুগে সুদের কারবার ভালোই চলত। পরবর্তী বৈদিক যুগে শিল্পী, কারিগর, বণিক প্রভৃতি বিভিন্ন পেশাগত মানুষের সংগঠনগুলি গড়ে উঠেছিল। এই সংগঠনগুলি গিল্ড বা শ্রেণী বা সংঘ নামে পরিচিত। পৃথক পৃথক পেশার মানুষ নিজেদের পৃথক পৃথক গিল্ড স্থাপন করেছিল। ফলে অতীতের বিচ্ছিন্নতা কাটিয়ে প্রাচীন ভারতের শিল্প ও বাণিজ্য একটি নির্দিষ্ট পরিকাঠামো লাভ করতে থাকে। একই ধরনের শিল্প ও বাণিজ্যের বিভিন্ন শাখায় নিযুক্ত ব্যক্তিরা নিজেদের শ্রেণী স্বার্থ রক্ষার জন্য পেশাদারী সংগঠনগুলি প্রতিষ্ঠা করেছিল। এবার পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, মানুষের আদব কায়দাতে অনেক পরিবর্তন আসে। পরবর্তী বৈদিক যুগে মানুষের পোশাক পরিচ্ছদ, সাজসজ্জা, সামাজিক আদব কায়দা প্রভৃতিতে বিলাসিতার ছাপ লক্ষ্য করা যায়। ফলে মানুষের বিভিন্ন শিল্প সামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়। এই চাহিদার উপর ভিত্তি করে সেই যুগে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটতে শুরু করে। সেই সময়ে গড়ে ওঠা প্রধান শিল্পগুলি ছিল বস্ত্র, বয়ন শিল্প, চর্মশিল্প, ধাতু শিল্প, মৃৎশিল্প ইত্যাদি। সেই যুগে মৃৎশিল্পের বিশেষ অগ্রগতি লক্ষ্য করা যায়। পরবর্তী বৈদিক যুগে শিল্প ও বাণিজ্যের প্রসারের ফলে নগরায়নের বিকাশ ঘটতে থাকে। অধ্যাপক রণবীর চক্রবর্তী বলেছেন যে মধ্য গাঙ্গেয় উপত্যকায় কৃষির ব্যাপক বিকাশ এবং শিল্প ও ব্যবসায়ে যুগপথ অগ্রগতি নগরায়নের পক্ষে অনুকূল অবস্থার জন্ম দেয়। এভাবেই কৌশাম্বী, হস্তিনাপুর, কাশী, বিদেহ, মগধ প্রভৃতি নতুন নতুন নগর প্রতিষ্ঠা হয়। প্যারা করে এটি শেষ প্যারা। পরবর্তী বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনে যে পরিবর্তন এসেছিল তার ফলে প্রাচীন ভারতের রাষ্ট্র ব্যবস্থাও ক্রমে পরিবর্তিত হতে শুরু করেছিল। অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনগুলি আর্যদের রাজনৈতিক ও ধর্মীয় জীবনের সঙ্গেও সম্পৃক্ত ছিল। আবার দাস প্রথার তীব্রতা বৃদ্ধি সমাজে অসাম্যের আরও বৃদ্ধি ঘটিয়েছিল। এই ছিল পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন, তার কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। ঋগ বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবনে নিয়ে এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ভিডিওটি তোমরা দেখে নিও। আর এখন এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।